কালো ট্রেনের শেষ যাত্রী। বাংলাদেশের এক প্রত্যন্ত এলাকায় ছোট্ট একটা রেল স্টেশন ছিল, মধুপুর জংশন। স্টেশনটা দিনে সাধারণ হলেও রাত নামলেই পুরো জায়গা বদলে যেত। সন্ধ্যার পর কেউ সেখানে থাকত না, দোকানপাট বন্ধ হয়ে যেত, কুকুর পর্যন্ত প্ল্যাটফর্মে আসত না। লোকজন বলতো রাত 1টার পর সেখানে কালো ট্রেন আসে, কিন্তু সেই ট্রেন কোনো সাধারণ ট্রেন নয়। যে সেই ট্রেনে ওঠে সে আর ফিরে আসে না। ঢাকা থেকে 3 বন্ধু এসেছিল, আরিফ, নিলয় আর সাব্বির। তারা হরর ভিডিও বানাতো। ইউটিউবে তাদের চ্যানেলের নাম ছিল ডার্ক হান্টার্স বিডি। আরিফ বলল, এই ভিডিও ভাইরাল হবেই। সাব্বির হাসল, ভূত যদি সত্যি থাকে তাহলে আজ দেখা হবেই। স্টেশনের এক বৃদ্ধ গার্ড নাম আব্দুল কাদের ধীরে ধীরে তাদের কাছে এলো। বাবারা, রাত 1টার আগে চলে যাও। নিলয় বলল, কেন চাচা? বৃদ্ধের চোখ কাঁপছিল। কারণ ওই ট্রেন জীবিত মানুষ বহন করে না। চায়ের দোকানের এক বৃদ্ধ তাদের একটা গল্প বলল। 1971 সালের যুদ্ধের সময় একটা ট্রেন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ট্রেনে শত শত মানুষ ছিল, নারী, শিশু, বৃদ্ধ। পরদিন জঙ্গলের পাশে ট্রেনটা পাওয়া যায়, কিন্তু ভেতরে কেউ জীবিত ছিল না। সব যাত্রীর চোখ খোলা ছিল, মুখে ভয়ের ছাপ। তারপর থেকেই প্রতি রাতে সেই ট্রেন ফিরে আসে। ঘড়িতে রাত 12:49। হঠাৎ পুরো স্টেশনের বাতি নিভে গেল। বাতাস ঠান্ডা হয়ে উঠল। দূরে ভেসে এলো ট্রেনের হুইসেল, কিন্তু আশ্চর্য, কোনো আলো নেই। কুয়াশার ভেতর ধীরে ধীরে দেখা গেল কালো একটা ট্রেন। পুরো ট্রেন মরিচা ধরা। জানালার ভেতর দাঁড়িয়ে আছে ফ্যাকাশে মুখের মানুষ। তারা কেউ নড়ছে না, কেউ পলক ফেলছে না। ট্রেন থামতেই একটা দরজা ক্যাচ করে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো ফিসফিস আওয়াজ, উঠে আসো। আরিফ ক্যামেরা অন করল। বন্ধুরা, আমরা এখন উঠতে যাচ্ছি সেই অভিশপ্ত ট্রেনে। 3 জন ট্রেনে উঠতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তারপর ট্রেন চলতে শুরু করল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার। দেয়ালে পুরনো রক্তের দাগ। সিটগুলো ভেজা। মনে হচ্ছিল কেউ কাঁদছে। হঠাৎ দূরে একটা শিশু হাসলো, হি হি। সাব্বির কাঁপতে লাগলো, দোস্ত, এটা ঠিক না। ঠিক তখন পাশের সিটে হঠাৎ একজন বৃদ্ধ বসে পড়ল, কিন্তু কয়েক সেকেন্ড আগেও সেখানে কেউ ছিল না। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ নেই। বৃদ্ধটা ফিসফিস করে বলল, এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছায় না। তারপর সে ধীরে ধীরে গলে যেতে লাগলো। পুরো শরীর কালো ধোঁয়ায় পরিণত হলো। নিলয় চিৎকার করে উঠল। হঠাৎ পুরো কামরা অন্ধকার হয়ে গেল। তারপর শত মানুষের কান্না, বাঁচাও, আমাকে নামতে দাও, ও আসছে। আরিফ সাহস করে ইঞ্জিন রুমের দিকে গেল। দরজা খুলতেই সে জমে গেল। চালকের সিটে কেউ নেই, কিন্তু ট্রেন চলছে। হঠাৎ আয়নায় একটা মুখ দেখা গেল, পোড়া মুখ, জ্বলন্ত চোখ। সে ধীরে ধীরে হাসলো। ট্রেন হঠাৎ থামলো। জানালার বাইরে লেখা মৃত্যুপুর। পুরো স্টেশন কুয়াশায় ঢাকা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শত শত মানুষ, সবাই নিচের দিকে তাকিয়ে। হঠাৎ সবাই একসাথে মাথা তুলল। তাদের চোখ সম্পূর্ণ কালো। 3 জন নেমে পড়ল। স্টেশনটা ফাঁকা, কিন্তু চারদিকে কান্নার শব্দ। একটা ছোট ছেলে এসে বলল, তোমরা নতুন? আরিফ জিজ্ঞাসা করল, এটা কোথায়?
ছেলেটা বলল, এখানে যারা আসে তারা আর যায় না। হঠাৎ ছেলেটার মুখ ফেটে 2 ভাগ হয়ে গেল। তারা দৌড়ে ট্রেনে ফিরল, কিন্তু সাব্বির নেই। দূরে দেখা গেল সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কেউ একজন তার কানে কিছু বলছে। একটা লম্বা কালো ছায়া, ছায়াটার চোখ জ্বলছে। ছায়াটা ধীরে ধীরে সামনে এলো, তার শরীর ধোঁয়ার মতো। সে বলল, এই ট্রেন আমার। প্রতি রাতে আমি নতুন আত্মা খুঁজি। নিলয় কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? সে হেসে উঠল, আমি এই ট্রেনের শেষ চালক। অধ্যায় 13, 1971 সালের সত্য। ছায়াটা জানালো, যুদ্ধের সময় সে ছিল ট্রেন চালক। এক রাতে সেনারা ট্রেন আক্রমণ করে, সব যাত্রী মারা যায়, কিন্তু চালক কালো জাদু করে নিজের আত্মা বাঁচিয়ে রাখে। তারপর থেকে সে মৃত আত্মাদের বন্দি করে রেখেছে। ট্রেনের শেষ কামরায় একটা লোহার দরজা ছিল। দরজায় লেখা, ফিরে যাও। ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খুলতেই তারা দেখল শত শত আত্মা শিকলে বাঁধা। তারা একসাথে চিৎকার করল, আমাদের মুক্তি দাও। শেষ কামরার ভেতরে ছিল বিশাল একটা আয়না। আরিফ আয়নায় তাকিয়ে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে সাব্বির, কিন্তু বাস্তবে সে নেই। আয়নার ভেতরের সাব্বির বলল, ও আমাদের ছাড়বে না। হঠাৎ আয়না থেকে হাত বেরিয়ে এলো। পুরো ট্রেন কাঁপতে লাগলো, বাতি নিভে গেল। তারপর একে একে মৃত যাত্রীরা জেগে উঠল। সবাই ধীরে ধীরে তাদের দিকে হাঁটতে লাগলো। তাদের মুখে শুধু একটাই কথা, থেকে যাও। হঠাৎ সাব্বির ফিরে এলো, কিন্তু সে আর আগের মতো নেই। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, আমি এখন এই ট্রেনের যাত্রী। আরিফ জরুরি ব্রেক টানল। ট্রেন প্রচণ্ড শব্দে কাঁপতে লাগল। জানালাগুলো ভেঙে গেল। চারপাশে আত্মার চিৎকার। নিলয় দরজা ভাঙার চেষ্টা করছিল। ঠিক তখন কালো চালক তাদের সামনে এসে দাঁড়ালো। কালো চালক চিৎকার করল, কেউ বের হতে পারবে না। হঠাৎ আরিফ একটা পুরনো লকেট দেখতে পেল। সেটা ছিল মৃত আত্মায় মারা যাওয়া এক শিশুর। বৃদ্ধ গার্ড বলেছিল, মৃত আত্মাদের স্মৃতি ধ্বংস করলে অভিশাপ ভাঙবে। আরিফ লকেটটা আগুনে ফেলে দিল। হঠাৎ পুরো ট্রেন কেঁপে উঠল। প্রচণ্ড বিস্ফোরণ, চারপাশ সাদা আলোয় ভরে গেল। আরিফ আর নিলয় ট্রেন থেকে ছিটকে পড়ল। সকাল হলে তারা নিজেদের স্টেশনের পাশে পড়ে থাকতে দেখল, কিন্তু সাব্বির নেই। কয়েকদিন পর আরিফ ক্যামেরার ফুটেজ দেখছিল। ভিডিওর শেষ অংশে দেখা গেল কালো ট্রেন আবার চলছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে সাব্বির। সে ধীরে ধীরে হাসল। তারপর স্ক্রিন কালো হয়ে গেল। একটা লেখা ভেসে উঠল, পরের যাত্রী তুমি। অন্ধকার জমিদার বাড়ির রহস্য। বর্ষার গভীর রাত, আকাশ জুড়ে কালো মেঘ, বিদ্যুতের ঝলকানি আর একটানা বজ্রপাত। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বহু পুরনো এক জমিদার বাড়ি। বহু বছর ধরে বাড়িটা পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে সেখানে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে কান্নার আওয়াজ, কেউ বলে শিকল টানার শব্দ, আবার কেউ বলে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায় ছাদের ওপর। এই গ্রামের নাম শালবন।
ছোট্ট কিন্তু রহস্যে ভরা গ্রাম। গ্রামের মাঝখানে একটা পুরনো বটগাছ, তার পাশেই চায়ের দোকান। সেই দোকানে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের বয়স্করা জড়ো হয় আর পুরনো গল্প বলে। সেদিনও সবাই বসেছিল। ঝড় শুরু হওয়ার আগেই সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই শহর থেকে আসা 4 বন্ধু দোকানে ঢুকল। তাদের নাম রাহাত, মেহেদি, সাগর আর তানভীর। তারা ইউটিউবের জন্যে ভৌতিক ভিডিও বানায়। রাহাত বলল, চাচা, এই গ্রামের ওই জমিদার বাড়ির কথা শুনেছি, আজ রাতে আমরা সেখানে থাকতে চাই। চায়ের দোকানের বৃদ্ধ মালিক হাশেম চাচা চমকে উঠলেন। বাবারা, ওখানে যেও না, ও বাড়িতে কেউ রাত কাটাতে পারে না। মেহেদি হেসে বলল, ভূতটুত কিছু না চাচা, সব মানুষের বানানো গল্প। হাশেম চাচা ধীরে ধীরে বললেন, যদি গল্পই হতো তাহলে এত মানুষ কেন হারিয়ে গেছে? 4 জন একে অন্যের দিকে তাকালো, কিন্তু তাদের কৌতূহল আরও বেড়ে গেল। গ্রামের এক বৃদ্ধ নাম করিম আলী ধীরে ধীরে গল্প শুরু করলেন। আজ থেকে প্রায় 100 বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিল জমিদার রুদ্রনারায়ণ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর মানুষ, গ্রামের গরিবদের ওপর অত্যাচার করত। একদিন গ্রামের এক গরিব কৃষকের মেয়ে নীলিমাকে জোর করে তুলে আনে বাড়িতে। বজ্রপাত হল, সবাই চুপ হয়ে গেল। নীলিমা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এক রাতে সে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয়। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। একে একে বাড়ির সবাই মারা যায়। কেউ পাগল হয়ে যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়। তানভীর মুচকি হেসে বলল, এগুলো পুরনো কুসংস্কার। করিম আলী তার দিকে তাকিয়ে বললেন, যদি কুসংস্কার হয় তাহলে আজও রাত হলে কেন বাড়ির ভেতর আলো জ্বলে? 4 বন্ধু সিদ্ধান্ত নিল, আজ রাতেই তারা সেই বাড়িতে যাবে। করিডোরে পেরিয়ে তারা লক্ষ্য করল তানভীর নেই। তানভীর! সবাই চিৎকার করতে লাগল। দূরে কোথাও থেকে তার আওয়াজ এলো, আমাকে বাঁচাও! তারা দৌড়ে নিচতলায় গেল। আওয়াজ আসছে বাড়ির পুরনো কারাগারের দিক থেকে। দরজা খুলতেই তারা দেখল তানভীর মাটিতে পড়ে আছে, তার চোখ ফাঁকা, মুখ সাদা। কি হয়েছে? তানভীর কাঁপতে কাঁপতে বলল, ও আমার সামনে ছিল। কে? নীলিমা। ঠিক তখনই কারাগারের দেয়ালে ঝুলে থাকা শিকলগুলো নিজে নিজে নড়তে শুরু করল। কারাগারের পাশে একটা ছোট ঘর ছিল। সেখানে তারা পেল পুরনো একটা ডায়েরি। ধুলো ঝেড়ে খুলতেই দেখা গেল সেটা নীলিমার লেখা। ডায়েরিতে লেখা ছিল, আমি পালাতে চাই, কিন্তু তারা আমাকে যেতে দিচ্ছে না। এই বাড়ি অভিশপ্ত। যারা অন্যায় করেছে তাদের কেউ বাঁচবে না। আরও পড়তে গিয়ে তারা জানল নীলিমাকে হত্যা করা হয়েছিল। তার আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। ঠিক তখনই বাতাস ঠান্ডা হয়ে গেল। ঘরের ভেতর ভেসে এলো নারী কণ্ঠের হাসি। বাড়ির 2য় তলায় একটা বড় আয়না ছিল। সবাই সেখানে গেল। রাহাত হঠাৎ লক্ষ্য করল আয়নায় তাদের পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই দেখা গেল মহিলাটা আরও কাছে চলে এসেছে। মেহেদি চিৎকার করে আয়নাটা ভেঙে ফেলল, কিন্তু আয়না ভাঙতেই পুরো বাড়ি কেঁপে উঠল, যেন কেউ ভয়ঙ্কর রেগে গেছে। রাত তখন ঠিক 12টা। বাড়ির সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। হঠাৎ ছাদের উপর থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। ধূপ ধূপ ধূপ। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। সাগর কাঁপা গলায় বলল, আমরা এখান থেকে বেরোবো কিভাবে?
ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গেল এক লম্বা ছায়া। তার চোখ জ্বলছে লাল আগুনের মতো। সে ছিল জমিদার রুদ্রনারায়ণ। তার গলায় শিকল, মুখে পোড়া দাগ। সে গর্জন করে বলল, কেউ বেরোতে পারবে না। নীলিমার আত্মা হঠাৎ উপস্থিত হল। সে বলল, এই বাড়ি শুধু আমার নয়, যারা অন্যায় করেছে তাদের আত্মাও এখানে বন্দী। রাহাত সাহস করে বলল, আমরা কি করলে তোমাকে মুক্তি দিতে পারি? নীলিমা ধীরে ধীরে বলল, পেছনের কুয়োর নিচে আমার দেহ লুকানো আছে, আমাকে সৎকার দাও। ঠিক তখনই জমিদারের আত্মা প্রচণ্ড চিৎকার করে উঠল। পুরো বাড়ি কাঁপতে লাগল। চারজন বাড়ির পেছনে গেল। সেখানে পুরনো এক কুয়ো, চারপাশে আগাছা। তারা দড়ি নামালো। রাহাত নিচে নামতেই হাড়গোড় দেখতে পেল, আর একটা রূপার নূপুর। হঠাৎ ওপরে দাঁড়ানো মেহেদির চিৎকার করে উঠল, রাহাত, তাড়াতাড়ি উঠ! রাহাত ওপরে তাকিয়ে দেখল, কুয়োর মুখে দাঁড়িয়ে আছে জমিদারের ভয়ঙ্কর আত্মা। বজ্রপাত শুরু হল। নীলিমার আত্মার জমিদারের আত্মার মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হল। পুরো বাড়ি কেঁপে উঠল। রাহাত হাড়গুলো নিয়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামের পুরোহিতকে ডাকা হল। মন্ত্র পড়া শুরু হতেই বাড়ির ভেতর থেকে একের পর এক চিৎকার ভেসে আসতে লাগল। হঠাৎ পুরো জমিদার বাড়িতে আগুন ধরে গেল। নীলিমার আত্মা ধীরে ধীরে হাসল, আমি মুক্তি পেলাম। তারপর সে মিলিয়ে গেল। ভোর হয়ে গেছে, আগুন নিভে গেছে। জমিদার বাড়ি প্রায় ধ্বংস। চার বন্ধু ক্লান্ত হয়ে গ্রামের দিকে ফিরছিল। হঠাৎ সাগর থেমে গেল। দোস্ত, তানভীর কোথায়? সবাই চারদিকে তাকালো। তানভীর নেই। ঠিক তখনই দূরে জমিদার বাড়ির ভাঙা জানালায় দেখা গেল এক ছায়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা কাত করল, আর তারপর ভেসে এলো তানভীরের গলা, আমি এখনো এখানে আছি। রাহাত ভিডিওটা ইউটিউবে আপলোড করার সিদ্ধান্ত নিল। কিন্তু আপলোড হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অদ্ভুত ঘটনা শুরু হল। যারা ভিডিওটা দেখছিল তারা কমেন্ট করতে লাগল যে ভিডিওর পেছনে একটা সাদা ছায়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলল ভিডিও দেখার পর রাতে তারা কান্নার শব্দ শুনেছে। একজন দর্শক লিখল, ভিডিওর 23 মিনিট 17 সেকেন্ডে একটা মুখ দেখা যায়। রাহাত ভিডিওটা আবার চালালো। সত্যি সেখানে একটা ভয়ঙ্কর মুখ দেখা গেল। ঠিক তখনই তার ঘরের লাইট নিভে গেল। রাহাত আবার শালবন গ্রামে ফিরে গেল। এবার সে এক বৃদ্ধ সাধুর সাথে দেখা করল। সাধু বলল, তোমরা যেদিন ওখানে গিয়েছিলে সেদিন শুধু নীলিমার আত্মা জাগেনি, আরও কিছু জেগে উঠেছে। কি? জমিদারের কালো সাধনার শক্তি। রাহাত অবাক হয়ে গেল। সাধু বলল, রুদ্রনারায়ণ মৃত্যুর আগে কালো জাদু করেছিল। সে চেয়েছিল মৃত্যুর পরেও বেঁচে থাকতে। সাধু রাহাতকে জমিদার বাড়ির ধ্বংসস্তূপে গেল। সেখানে মাটির নিচে লুকানো একটা কক্ষ পাওয়া গেল। ভেতরে কালো মোমবাতি, অদ্ভুত চিহ্ন আর মানুষের হাড় ছড়িয়েছিল। দেয়ালে লেখা ছিল, যে এই দরজা খুলবে সে আর কখনো মুক্তি পাবে না। ঠিক তখনই পেছনের দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো হাসি। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো তানভীর। কিন্তু সে আর আগের মতো নেই। তার মুখ ফ্যাকাশে, চোখ কালো। সে ধীরে ধীরে বলল, আমি মারা যাইনি। রাহাত পিছিয়ে গেল। তানভীর বলল, ও আমাকে ছাড়বে না। তারপর তার শরীর কাঁপতে শুরু করল। মুহূর্তের মধ্যে তার মুখ বদলে গেল, যেন জমিদারের মুখ ভেসে উঠেছে। সাধু মন্ত্র পড়তে শুরু করল।
পুরো ঘর কাঁপতে লাগল, দেয়াল থেকে রক্ত ঝরতে লাগল। রাহাত সাহস করে আগুন ধরিয়ে দিল সেই কালো সাধনার বইতে। হঠাৎ বিকট চিৎকার শোনা গেল, তানভীর মাটিতে পড়ে গেল, ঘরের সব মোমবাতি একসাথে নিভে গেল। তারপর সব শান্ত। সকাল হলে দেখা গেল জমিদার বাড়ির জায়গায় শুধু পোড়া ধ্বংসাবশেষ পড়ে আছে। তানভীর আর কখনো জেগে ওঠেনি। গ্রামের মানুষ বলে আজও ঝড়ের রাতে সেই জায়গা থেকে কান্নার শব্দ ভেসে আসে। আর কেউ যদি গভীর রাতে সেখানে যায়, দূরে কোথাও একটা কণ্ঠ শোনা যায়, আমি এখনো অপেক্ষা করছি। সেদিন রাতটা অন্য দিনের মতো ছিল না। আমি ঢাকার শেষ ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলাম। রাত তখন প্রায় 12টা। পুরো স্টেশন প্রায় ফাঁকা, ঠান্ডা বাতাস বইছিল। শুধু দূরে একটা কুকুর অদ্ভুতভাবে চিৎকার করছিল। হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, পুরো ট্রেনে মাত্র একটা বগির লাইট জ্বলছিল। আমি ভাবলাম হয়তো শেষ ট্রেন বলে এমন। ধীরে ধীরে উঠে বসলাম। বগির ভেতর একদম নীরবতা। লাইট বারবার জ্বলছিল আর নিভছিল। টিক টিক। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে এক মহিলা বসে আছে, সাদা শাড়ি, ভেজা চুল। কিন্তু আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন তো কাউকে দেখিনি। মহিলাটা মাথা নিচু করে বসেছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। জানালার বাইরে শুধু অন্ধকার। কিছুক্ষণ পর মনে হলো মহিলাটা আস্তে আস্তে আমার দিকে তাকাচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি মোবাইল বের করলাম, কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ পুরো ট্রেনের লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। তারপর একদম কানের পাশে একটা ঠান্ডা গলা, এই ট্রেনে নতুন এসেছো। আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম, কিন্তু সামনে কেউ নেই। পুরো বগি খালি। আমার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ধপ 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 বগির শেষ দিক থেকে হাঁটার শব্দ আসছে। ধীরে ধীরে শব্দটা আমার দিকে এগিয়ে আসছিল। ধপ ধপ ধপ। আমি ভয়ে সিটের সাথে চেপে গেলাম। হঠাৎ লাইট জ্বলে উঠল, আর তখনই দেখলাম সেই মহিলাটা এখন আমার ঠিক পাশের সিটে বসে আছে। তার মুখটা পুরো ফ্যাকাশে, চোখ দুটো কালো, ঠোঁটের পাশে রক্ত। সে ধীরে ধীরে বলল, তুমি কি জানো এই ট্রেন কখনো গন্তব্যে পৌঁছয় না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ ট্রেনটা জোরে ব্রেক করল। চি! আমি জানালার বাইরে তাকালাম। বাইরে পুরনো একটা কবরস্থান, আর কুয়াশার মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তারা সবাই ট্রেনের দিকেই তাকিয়ে। ধীরে ধীরে তারা হাসতে শুরু করল। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। হঠাৎ ট্রেনের দরজা নিজে নিজেই খুলে গেল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকল। তারপর সব মানুষ একসাথে বলতে লাগল, নেমে আসো। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। ঠিক তখনই ট্রেন আবার চলতে শুরু করল। অনেকক্ষণ পর ট্রেন থামল। আমি দ্রুত নেমে পড়লাম। পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। পরদিন সকালে খবরের কাগজে দেখলাম 10 বছর আগে আজকের রাতেই শেষ ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। কেউ বেঁচে ফিরতে পারেনি। আমার হাত কাঁপতে লাগল। নিচে মৃত যাত্রীদের ছবির দিকে তাকাতেই আমি জমে গেলাম। ছবির এক কোণায় সেই সাদা শাড়ির মহিলাটা দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। ঠিক তখনই আমার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। কাঁপা হাতে কলটা রিসিভ করলাম। ওপাশে কোনো কথা নেই, শুধু ট্রেন চলার শব্দ, ঠক ঠক ঠক। তারপর ধীরে ধীরে সেই মহিলার কণ্ঠ শোনা গেল, তুমি তো নেমে গিয়েছিলে, তাহলে এখনো ট্রেনের ভেতরে কে বসে আছে? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম, আর সেখানে দেখলাম
ট্রেনের জানালার পাশে আমি নিজেই বসে আছি, মুখে অদ্ভুত হাসি, আর ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। চারদিকে শুধু আগুন, মানুষের চিৎকার আর পোড়া মাংসের গন্ধ। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি মারা যাব। হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাত শক্ত করে ধরে আছে। চোখ খুলতেই দেখলাম সেই সাদা শাড়ির মহিলা আমার সামনে দাঁড়িয়ে। তার মুখ আগের চেয়েও ভয়ঙ্কর, আধা মুখ পুড়ে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে ধীরে ধীরে বলল, তুমি এখন আমাদের একজন। আমি চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করলাম। ঠিক তখনই পুরো ট্রেনটা কেঁপে উঠল, ধড়াম ধড়াম। তারপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ নেই, আগুন নেই, ট্রেনও থেমে গেছে। ধীরে ধীরে উঠে বসতেই বুঝলাম আমি আবার সেই প্রথম বগিতেই বসে আছি। লাইট জ্বলছে, কিন্তু এবার পুরো বগি খালি। আমার বুক ধড়ফড় করছিল। ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই দেখলাম বাইরে কোনো স্টেশন নেই, শুধু অসংখ্য কবর, আর প্রতিটা কবরের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমার দিকেই তাকিয়ে। হঠাৎ খেয়াল করলাম প্রতিটা মানুষের মুখ আমার মতো। আমি পিছিয়ে গেলাম, তখনই পিছন থেকে সেই মহিলার কণ্ঠ, এরা সবাই লাস্ট ট্রেনের যাত্রী। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তুমি আসলে কে? মহিলা ধীরে ধীরে হাসল, তারপর বলল, আমি সেই দুর্ঘটনার একমাত্র জীবিত মানুষ ছিলাম, কিন্তু আমি বাঁচতে পারিনি, কারণ ট্রেনটা এখনো যাত্রী খুঁজে বেড়ায়। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আবার ট্রেন চলতে শুরু করলো, ধপ ধপ ধপ। এবার ট্রেনটা আরও অন্ধকারের দিকে যাচ্ছে। জানালার বাইরে শুধু কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর অসংখ্য হাত ট্রেনের দিকে বাড়ানো, যেন সবাই ভিতরে আসতে চায়। হঠাৎ ট্রেনের স্পিকার থেকে আওয়াজ ভেসে এলো, পরবর্তী স্টেশন মৃত্যু। পুরো বগির লাইট একসাথে নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর ধীরে ধীরে অনেক মানুষের হাঁটার শব্দ, ধপ ধপ ধপ। মনে হচ্ছিল শত শত মানুষ আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করতে গিয়েও পারছিলাম না। ঠিক তখনই কানের পাশে ফিসফিস শব্দ, তোমার স্টেশন এসে গেছে। হঠাৎ সব লাইট জ্বলে উঠল, আর তখনই দেখলাম পুরো বগি মৃত মানুষে ভরা। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আর সবার মাঝখানে দাঁড়িয়ে সেই মহিলা। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, নেমে আসো। আমার পা নিজে নিজেই এগোতে লাগলো। দরজার সামনে পৌঁছে বাইরে তাকাতেই নিজের কবর দেখতে পেলাম। সেখানে লেখা, রায়হান, মৃত্যু, আজ রাত 12টা। হঠাৎ পিছন থেকে সবাই একসাথে চিৎকার করল, লাস্ট ট্রেনের স্বাগতম। তারপর পুরো ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। আর আজও রাত 12টার পর সেই স্টেশনে গেলে দূরে একটা পুরনো ট্রেন দেখা যায়, যার শেষ বগিতে এখনো একজন নতুন যাত্রী বসে থাকে। সেদিনের ঘটনার পর আমি আর স্বাভাবিক থাকতে পারছিলাম না। বারবার সেই সাদা শাড়ির মহিলার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, প্রতি রাতে ঠিক 12টায় আমার মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে কল আসত। কল রিসিভ করলেই শুধু ট্রেনের শব্দ শোনা যেত, ঠক ঠক ঠক। তারপর ধীরে ধীরে সেই মহিলার কণ্ঠ, পরের স্টেশনে নামবে না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যেত। কয়েকদিন পর ঠিক করলাম এই রহস্যের শেষ আমি দেখেই ছাড়ব। তাই আবার সেই স্টেশনে ফিরে গেলাম। এবারও রাত 12টা, পুরো স্টেশন ফাঁকা। কিন্তু আজকে পরিবেশটা আরও অদ্ভুত লাগছিল। সেই একই কুকুরটা আবার চিৎকার করছিল, আর প্ল্যাটফর্মের এক কোণায়
একটা বুড়ো লোক দাঁড়িয়েছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই ট্রেনটা আসলে কি? বৃদ্ধ ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখের নিচে কালো দাগ। যারা ওই ট্রেনে ওঠে তারা সবাই মৃত। আমার বুক কেঁপে উঠল। কিন্তু আমি তো বেঁচে আছি। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়ল। তুমি নিশ্চিত? ঠিক তখনই দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। ফু। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে সেই ট্রেনটা বেরিয়ে এলো। এবার পুরো ট্রেনটাই অন্ধকার। শুধু শেষ বগিতে ম্লান আলো জ্বলছে। আমার পা কাঁপছিল, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। ধীরে ধীরে ট্রেনে উঠে পড়লাম। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। ধাম। পুরো বগি ঠান্ডা, সিটগুলো ভেজা। এবার খেয়াল করলাম বগির সব যাত্রী মাথা নিচু করে বসে আছে। কেউ নড়ছে না। ট্রেন চলতে শুরু করল। হঠাৎ লাইট জ্বলে উঠল, আর তখনই আমি জমে গেলাম। সব যাত্রীর মুখ পোড়া, কারো চোখ নেই, কারো মুখে রক্ত। তারা সবাই একসাথে ধীরে ধীরে মাথা তুলল আর আমার দিকে তাকালো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর সবাই একসাথে বলল, তুমি ফিরেছ। হঠাৎ ট্রেনের ভেতর কাঁপতে শুরু করল। ধড়াম ধড়াম। জানালার বাইরে শুধু অন্ধকার। তারপর দূরে আগুন দেখা গেল, অনেক বড় আগুন। আমি জানালার কাছে গিয়ে তাকালাম, আর তখনই দেখলাম পুরো ট্রেনটায় আগুনে জ্বলছে। যাত্রীরা সবাই চিৎকার করছে, চারদিকে রক্ত। আর সেই সাদা শাড়ির মহিলা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। এবার তুমি আমাদের সঙ্গে থাকবে। আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছিল না। পিছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ আসছিল। ধপ ধপ ধপ। পিছনে তাকাতেই দেখলাম সেই মহিলা একদম আমার পেছনে দাঁড়িয়ে। তার মুখ পুরো পুড়ে গেছে, চোখ থেকে রক্ত পড়ছে। সে ধীরে ধীরে বলল, এই ট্রেন থেকে কেউ নামতে পারে না। ঠিক তখনই ট্রেনটা লাইনচ্যুত হলো। ধড়াম ধড়াম। চারদিকে আগুন আর চিৎকার। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেদিন সন্ধে থেকেই আকাশটা অদ্ভুত লাগছিল। কালো মেঘে পুরো গ্রাম ঢেকে গিয়েছিল। বাতাসে একটা ঠান্ডা গন্ধ ছিল, যেন পুরনো কবরের মাটি। আমি তখন নতুন চাকরির জন্য গ্রামের এক পুরনো বাড়িতে ভাড়া উঠেছিলাম। গ্রামের মানুষজন বাড়িটা নিয়ে অদ্ভুত আচরণ করত। এক বৃদ্ধ আমাকে প্রথম দিনই বলেছিল, রাত হলে পশ্চিম দিকের জানালাটা খুলবেন না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। বাড়িটা ছিল অনেক পুরনো। দেয়ালে ফাটল, কাঠের দরজা আর লম্বা অন্ধকার করিডর। রাতে পুরো বাড়িটা যেন অন্যরকম হয়ে যেত। প্রথম রাত। বাইরে বৃষ্টি পড়ছিল। আমি বিছানায় বসে বই পড়ছিলাম। হঠাৎ ক্যাচ ক্যাচ। পাশের ঘরের দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। আমি ভাবলাম হয়তো বাতাস। ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ভিতরে সম্পূর্ণ অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট চালাতেই দেখলাম একটা পুরনো কাঠের চেয়ার নিজে নিজে দুলছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই আমার কানের পাশে ফিসফিস শব্দ, তুমি এখানে কেন এসেছ? আমি ভয়ে পিছিয়ে গেলাম। দ্রুত নিজের ঘরে এসে দরজা বন্ধ করলাম। সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালে পাশের দোকানে গেলাম। দোকানদার আমাকে দেখে চুপ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, ওই বাড়ির পেছনেই পুরনো শ্মশান।
আর বহু বছর আগে ওই বাড়িতে একটা পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু তখনও আমি এসব বিশ্বাস করিনি। দ্বিতীয় রাত, হঠাৎ রাত 3টের দিকে ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ করিডরে হাঁটছে। ঠক ঠক ঠক। ধীরে ধীরে শব্দটা আমার দরজার সামনে এসে থামল। তারপর ঠক ঠক ঠক। দরজায় টোকা পড়ল। কাঁপা গলায় বললাম, কি ওখানে? কোনো উত্তর নেই। চারদিকে নিস্তব্ধতা। সাহস করে দরজাটা একটু খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছিল। আর সেই ছাপগুলো সোজা পশ্চিম দিকের জানলার দিকে গেছে। হঠাৎ বৃদ্ধের কথাটা মনে পড়ল। পশ্চিম দিকের জানলাটা খুলবেন না। কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারল না। ধীরে ধীরে জানলার কাছে গেলাম। বাইরে শ্মশান দেখা যাচ্ছিল। বিদ্যুতের আলোয় হঠাৎ দেখলাম সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, ভেজা চুল মুখ ঢেকে রেখেছে। আমি জমে গেলাম। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো কালো, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। তারপর জানলার ওপাশ থেকে ফিসফিস করে বলল, আমাকে ভিতরে আসতে দাও। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ঠিক তখনই পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার। করিডোরে আবার হাঁটার শব্দ। ধপ ধপ ধপ। মনে হচ্ছিল কেউ খুব ধীরে আমার ঘরের দিকে আসছে। দরজার নিচ দিয়ে হঠাৎ কালো ছায়া দেখা গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপর দরজা খোলো। আমি চিৎকার করে বিছানার কোণে চলে গেলাম। হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু ঘরের ভেতরে তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ফ্ল্যাশ লাইট চালাতেই দেখলাম সেই মেয়েটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ পুরো পুড়ে গেছে, চোখ থেকে রক্ত পড়ছে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখলাম। দরজা খোলা, পুরো ঘরে ভেজা পায়ের ছাপ। আমি দ্রুত বাড়ি থেকে বের হয়ে গ্রামের বৃদ্ধের কাছে গেলাম। বৃদ্ধ আমাকে দেখে বলল, তুমি ওকে দেখেছ, তাই না? আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়লাম। বৃদ্ধ বলল, ওই মেয়েটার নাম ছিল মীরা। আগুনে পুড়ে মারা যাওয়ার পর থেকে সে প্রতি রাতে কাউকে না কাউকে ডাকে। যারা তার ডাকে সাড়া দেয় তারা আর বাঁচে না। আমার বুক কেঁপে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম আজই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু রাত নামার আগে ঝড় শুরু হলো। এত বৃষ্টি হচ্ছিল যে বের হওয়া অসম্ভব। বাধ্য হয়ে আমাকে আরেকটা রাত ওই বাড়িতে থাকতে হলো। রাত ঠিক 3টে। হঠাৎ ঘুম ভেঙে গেল। এবার কোনো হাঁটার শব্দ নেই। পুরো বাড়ি নিস্তব্ধ। কিন্তু ধীরে ধীরে একটা পোড়া গন্ধ ঘর ভরতে লাগলো, যেন কিছু একটা পুড়ছে। আমি বিছানা থেকে নামতেই দেখলাম মেঝেতে লাল পানিতে লেখা, আজ তুমি যাবে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করিডোর থেকে আগুনের আলো আসতে লাগলো। ধীরে ধীরে বাইরে তাকালাম। পুরো করিডোর আগুনে জ্বলছে, আর আগুনের মাঝখানে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। তুমি এখন আমাদের সঙ্গে থাকবে। আমি দৌড় দিলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে দরজার দিকে ছুটলাম, কিন্তু প্রধান দরজা খুলছিল না। পিছন থেকে ধীরে ধীরে পায়ের শব্দ আসছিল, ধপ
ধপ ধপ। আমি পিছনে তাকালাম। মেয়েটা একদম আমার পেছনে দাঁড়িয়ে, তার মুখ গলে পড়ছে। সে ধীরে ধীরে বলল, এখন আর পালাতে পারবে না। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো। দরজাটা হঠাৎ খুলে গেল। আমি প্রাণপণে বাড়ি থেকে বের হয়ে দৌড় দিলাম। পিছনে তাকানোর সাহস ছিল না। পরদিন সকালে গ্রামের মানুষজন নিয়ে বাড়িটায় গেলাম, কিন্তু সেখানে কোনো বাড়িই ছিল না, শুধু পোড়া জমি আর পুরনো শ্মশান। গ্রামের বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত পেছনে ফিরে দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই পথ যেন শেষই হচ্ছে না। চারদিকে শুধু শ্মশানের পোড়া গন্ধ আর অন্ধকার। হঠাৎ আবার বজ্রপাত হলো, আর সেই মুহূর্তে আমি থমকে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে ছিল সেই মেয়েটা, মীরা। কিন্তু এবার সে একা না, তার পিছনে আরও কয়েকটা ছায়া দাঁড়িয়ে আছে। সবাই একইভাবে পোড়া, কালো আর ভয়ঙ্কর। মীরা ধীরে ধীরে বলল, তুমি চলে যেতে চেয়েছিলে, কিন্তু তুমি তো ডাক শুনেছ। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। সে হেসে উঠল। যারা একবার আমাদের বাড়ি দেখে তারা আর ফিরে যায় না। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। শুধু আমার শ্বাসের শব্দ শোনা যাচ্ছে, ধপ ধপ ধপ। আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার চোখ খুললাম, আমি আবার সেই পুরনো বাড়ির ভেতর। দরজা বন্ধ, সব কিছু আগের মতো, যেন কিছুই হয়নি। আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। আমি জানালার দিকে তাকালাম। বাইরে শ্মশান, আর জানালার কাছে ভেজা আঙুলের ছাপ। হঠাৎ পেছন থেকে ফিসফিস শব্দ, তুমি এখনো চলে যাওনি। আমি ধীরে ধীরে ঘুরলাম। মীরা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। এবার তার মুখে কোনো হাসি নেই, শুধু একটাই কথা, এখন তুমি আমাদের একজন। তারপর সব কিছু সাদা আলোতে ঢেকে গেল। বাইরে ঝড় থেমে গেল। গ্রাম আবার শান্ত হয়ে গেল। গ্রামের বৃদ্ধ পরে বলেছিল, ওই বাড়িটা শুধু তাদের কাছেই দেখা যায় যাদেরও ডাক দেয়। যে একবার ওই বাড়িতে রাত কাটায় সে আর মানুষ থাকে না। আর আজও রাত 3টে বাজলেই গ্রামের পশ্চিম শ্মশানের পাশে একটা নতুন ছায়া দেখা যায়, যা ধীরে ধীরে পুরনো বাড়ির দিকে হাঁটে। সেই নতুন ছায়াটা প্রতি রাতে শ্মশানের পাশ থেকে বেরোয়, ধীরে ধীরে পুরনো বাড়ির দিকে হাঁটে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছায়াটা এখন আর মীরার নয়, সেটা আমারই মতো দেখতে একটা ছায়া। একই হাঁটা, একই শরীর, একই মুখ, যেন আমি নিজেই ফিরে আসছি আবার আবার আরেকবার। গ্রামের মানুষ এখনো বলে, ওই বাড়িটা কখনো খালি থাকে না, কারণ সেখানে সব সময় নতুন কেউ রয়ে যায়। আর সত্যিটা আমি এখন বুঝতে পারি, আমি কখনোই ওই বাড়ি থেকে বের হতে পারিনি। আমি শুধু আর একটা অংশ হয়ে গেছি সেই গল্পের, সেই ডাকের, সেই অভিশাপের। এখন প্রতি রাতে ঠিক 3টে আমি অন্য কাউকে ডাকি, দরজাটা খোলো।